নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোষদার রিঅ্যাকশন। তাহলে কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথমে একটা ভিডিও দেখে নেব। তারপরে সেটা নিয়ে একটা আলোচনা করব। তারপর নেক্সট ভিডিও দেখব। তারপর সেটা নিয়ে আলোচনা করব। ফ্যাক্ট চেক করব যে আদৌ সেটা সত্যি কি সত্যি নয়। কারণ ওনারা তো অনেক কথাই বলে থাকেন। দেখা যাক। আগে ভিডিওটা দেখে নিই। তারপরে সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষিত মানুষ তিনি একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের হতে পারেন, তার নাম বাদ দিয়ে একজন দাঙ্গাবাজ তাকে মহিমান্বিত করার চেষ্টা করছে। গোমূত্র আর গোবর গবেষণার জন্য টাকা আছে, এবং যারা করছেন তারা যে আরও কত বড় পাঠা এটা তাদের বোধহয় বুদ্ধিতে নেই। এটা ভুলে যাচ্ছেন আপনারা, গুরুত্ব দিয়ে বুঝতে হবে। ওরা তো মানুষকে শিক্ষার আলো থেকে দূরে রাখতে চায়। তাই দেখবেন প্রাইমারি স্কুলগুলো কি খোলা হবে এ ঘোষণা নেই, প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে এ ঘোষণা নেই, ছেলে মেয়েদের বিজ্ঞান পড়ানো হবে এ ঘোষণা নেই। গোমূত্র আর গোবর গবেষণার জন্য টাকা আছে, কিন্তু বিজ্ঞান গবেষণার জন্য টাকা নেই। মানে অবাক লাগে সত্যি। প্রথমেই উনি বললেন যে একজন শিক্ষিত লোককে ছেড়ে দিয়ে গোপাল পাঁঠাকে নিয়ে এত কেন ভাবা হচ্ছে। শিক্ষিত লোক উনি কাকে বললেন? সুরাবর্দিকে। কে এই সুরাবর্দি? যে সুরাবর্দি এই পশ্চিমবঙ্গে 1946 ডাইরেক্ট অ্যাকশনের প্রধান কারণ, যিনি দুদিন পুলিশকে পুরো নিরস্ত্র থাকতে দিয়ে হিন্দুদেরকে মরতে দিয়েছিলেন। সেই সুরাবর্দিকে তিনি বলছেন শিক্ষিত। আমি যদি মেনেও নিই পুঁথিগত বিদ্যা হয়তো ওনার ছিল, সো হোয়াট, তাতে কি হয়? সেই দিকে যদি দেখতে যাই তাহলে তো লাদেনও শিক্ষিত দাদা। তাহলে লাদেনও খুব ভালো ছিল আপনাদের মতে। তাহলে তো জাকির নায়েকও খুব শিক্ষিত। শিক্ষিত ওভাবে বিচার হয় না। আমার মতে শিক্ষিত বিচার হয় আপনার মনুষ্যত্ব, আপনার মানদণ্ড, আপনার বিবেক দিয়ে। সুরাবর্দিকে যদি শিক্ষিত বলতে হয়, তার থেকে গোপাল পাঁঠা যদি অশিক্ষিত হয়, আমার কাছে সেই গোপাল পাঁঠা অনেক বেটার। কিচ্ছু বলার নেই। উনি বলেন, আর উনি বলতে চান প্রত্যেকবারেই, এই সিপিএমের যারা আছেন তারা বলতে চান ওনারাই সবথেকে বেশি শিক্ষিত। তা আপনাদের সময় কম্পিউটার শিক্ষা আর ইংরেজি শিক্ষাকে এত দূরে রাখা হয়েছিল কেন? বলা ভালো যেটা শিখতে দেওয়া হয়নি। কেন? আপনারা ৩৪ বছরে কি করেছেন শিক্ষা নিয়ে? বিজ্ঞান শিক্ষার আলোচনায়, সায়েন্স ভিত্তিক কোনো ইউনিভার্সিটি বা সেই রকম জায়গাতে আপনারা কি করেছেন? কি অবদান আপনাদের? কিচ্ছু অবদান নেই। হ্যাঁ, একটা ভালো কাজ করেছেন আপনারা। সেটা হচ্ছে হকার বসিয়েছেন। সেই হকার আজকে উচ্ছেদ করা হচ্ছে। যাদের অবৈধ হকার, অবশ্যই সেটা আপনারা ক্রিয়েট করেছেন এবং লালন পালন করেছিল টিএমসি গভর্নমেন্ট। কি দরকার ছিল শিল্পগুলোকে নষ্ট করে হকার তৈরি করা? ছিল না, না? তবুও আপনারা সেটাই করলেন। চলুন জেনে নিই গোপাল মুখার্জি, শ্রী শ্রদ্ধেয় গোপাল মুখার্জি ওরফ গোপাল পাঁঠা, তার সম্বন্ধে কিছু। ১৯১৩ সালে উনি জন্মগ্রহণ করেছিলেন বউবাজার এলাকায়। গোপাল মুখার্জির নাম পরবর্তীকালে গোপাল পাঁঠা এই জন্যই হয়, ওনাদের পারিবারিক ব্যবসা ছিল মাংসের, খাসির বা পাঁঠার মাংসের দোকান। সেইখান থেকে তার নাম হয় গোপাল পাঁঠা। এবং হিন্দুদের আজকে এই পশ্চিমবঙ্গে রক্ষার পিছনে তার অবদান সত্যি অনস্বীকার্য। একদমই ছায়া প্রকাশনীর মতো। আজকে কলকাতার একটা রাস্তার নাম সুরাবর্দি লেন থেকে চেঞ্জ হয়ে গোপাল মুখার্জির নামে হওয়ার জন্য এদের এত অসুবিধা। আমি বলতে চাই মুসলিম লীগের যে নেতা, যে অলরেডি পাকিস্তান চেয়েছিল, দেশভাগ চেয়েছিল, তার নামে কেন এই রাস্তার নাম হবে? অবশ্যই গোপাল মুখার্জির নামে হওয়া উচিত, যিনি বেঙ্গলের হিন্দুদের বাঁচিয়েছেন, সেই সময় পাশে দাঁড়িয়েছেন। যদি উনি না থাকতেন আরও অনেক মরদেহ আমাদের গুনতে হতো, এবং আজকের হিস্ট্রিতে দাঁড়িয়ে সেই দিনটা আরও বড়, আরও মৃতদেহ আমরা গুনতে গুনতে আজকে আসতাম। আমি এটাকে অবশ্যই সাপোর্ট করি। যে দেশে উনি থাকতেন না, যে দেশে উনি থাকতে চাননি, তিনি সেটা বর্জন করে সুরাবর্দি যেতে চেয়েছিলেন পাকিস্তানে। আর সুরাবর্দি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা জিন্নার একদম খাস লোক। তাহলে উনি চেয়েছিলেন হিন্দুদের নিধন এবং পুরোপুরিভাবে পাকিস্তানে যেন পশ্চিমবঙ্গ পুরোপুরিভাবে চলে যেতে পারে। এটার এগেনস্টে দাঁড়িয়েছিলেন গোপাল মুখার্জি ওরফ গোপাল পাঁঠা। এরকম পাঁঠাদের আমি নমস্কার করি। আর এই দাঙ্গাবাজ, যারা অ্যাকচুয়াল দাঙ্গাবাজ, তাদেরকে চিনে রাখুন। আজকে একটা রাস্তার নাম পরিবর্তন হচ্ছে বলে খুব অসুবিধা হচ্ছে।
কেন এই রাস্তার নাম কি দরকার আছে সুহরাবর্দীর নামে রাখার? কোনো প্রয়োজন নেই তো। আমাদের দেশের যিনি, আমাদের দেশের হয়ে যিনি লড়াই করেছেন, আমাদেরকে বাঁচিয়েছেন, তার নামে রাস্তা হোক। অবশ্যই তিনি নমস্য ব্যক্তি আমাদের কাছে। আমাদের প্রয়োজন নেই লাদেনের মতো শিক্ষিত বা দিল্লি টেররিস্টে কদিন আগে পাওয়া যে ডাক্তার পাওয়া গেল টেররিস্ট হামলার পেছনে, তিনিও শিক্ষিত। ওরকম শিক্ষিত আমাদের দরকার নেই। আমাদের দরকার গোপাল পাঁঠার মতো লোক। এবং গোপাল পাঁঠা 1913 সালে জন্মগ্রহণ করেছিলেন বউবাজারে। তারপরে উনি কিন্তু কোনো পার্টির মেম্বার ছিলেন না। উনি অস্ত্র হাতে তুলেছিলেন শুধুমাত্র হিন্দুদের বাঁচানোর জন্য, এবং তারপরে উনি কখনো অস্ত্র হাতে তুলেননি। 2005 সালে ওনার মৃত্যু হয়, এবং এই ব্যক্তির জন্য আজকের পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, যে পশ্চিমবঙ্গকে সেদিন হিন্দু শূন্য হতে দেননি তিনি। আবারও বলছি, ওনার মতো লোককে আমি কোটি কোটি নমস্কার। আচ্ছা আচ্ছা, বামপন্থীরা কি আম খায়? কেন বললাম এ কথা? বলছি, যেমন ধরুন ওনারা তো সবসময় বলেন গেরুয়া শিবির, গেরুয়া আতঙ্ক, গেরুয়া আতঙ্কবাদ। তা আমও তো গেরুয়া। আম কাটলে ভেতরে গেরুয়াই বেরোয়, স্যাফরন বা গেরুয়া। তো ওনারা কি আম খান? চলুন একটু আম খাওয়া যাক, কি বলেন? চলুন এবার শতরূপ বাবুর একটা ভিডিও দেখে নিই, তারপরে ওটা নিয়ে আলোচনা করব। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটতো, ডিম ছুটতো। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। কেননা ও ব্রিটিশের লোক ছিল। সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, মাস্টারদা সূর্য সেনের মাথার দাম যখন কয়েক হাজার টাকা ঘোষণা করেছিল, শ্যামাপ্রসাদ তখন ব্রিটিশের কাছ থেকে 60 টাকা মাস মাইনে নিয়ে ব্রিটিশের চাকরি করতো। ব্রিটিশ রাজের চাকরের নামে যদি এখন বিজেপি বরাবর বলতো যে পশ্চিমবাংলা নাকি ভারত থেকে আলাদা হয়ে যাবে। এখন দেখা গেল পশ্চিমবাংলাকে বিজেপি ভারত থেকে আলাদা করতে চাইছে। গোটা ভারতের মতো পশ্চিমবাংলারও স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট। এখন বিজেপি মনে করছে যে পশ্চিমবাংলা আলাদা কোনো স্বাধীনতা দিবস আছে, যে বিজেপি পশ্চিমবাংলাকে আর ভারতে রাখবে না, ঠিক করেছে এদের কাজকর্ম থেকে মনে হচ্ছে। এবং এটা দেখুন, ফজলুল হকের মন্ত্রিসভার, মুসলিম লীগের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ। যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় ছিলেন, ব্রিটিশের পতাকাকে স্যালুট করেনি বলে দুজন বিপ্লবী ছাত্রকে, স্বদেশী ছাত্রকে বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের ডায়েরিতে লিখে গেছে যে ওর ছেলেদেরকে দেখলে নেতাজি সুভাষচন্দ্র বোসের লোকেরা ইটপাটকেল ছুটতো, ডিম ছুটতো। এখন যেরকম তৃণমূলের নেতারা ডিম খাচ্ছে, সেরকম শ্যামাপ্রসাদের লোকেরা সুভাষচন্দ্র বোসের কাছে ডিম খেত, ইটপাটকেল খেত, গালাগাল খেত। পশ্চিমবাংলাকে তুলে দিতে চায় বিজেপি। বিজেপি করতে পারে, ওরা রানী এলিজাবেথের জুতো মাথায় নিয়ে রাজনীতি করা আরএসএস এর ওরা শাখা সংগঠন, বিজেপি সেই কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবাংলায় স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আছে। পশ্চিমবাংলা মানে প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা। পশ্চিমবাংলার মানুষ 15ই আগস্টকে নিজের স্বাধীনতা দিবস মনে করে। অন্য কোনো দিন ঘরের উপর চাপিয়ে দিলে ইতিহাস পাল্টে যাবে না। মানে আমি ভাবি, নাকি ইচ্ছে করে ফ্যাক্টকে ভুল বলেন, নাকি সত্যিই পড়াশোনা করেন না। উনি প্রথমেই বললেন যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সুভাষচন্দ্র বোসের লোকেরা নাকি ডিম ছুটতো, পাথর ছুটতো শ্যামাপ্রসাদ মুখার্জির ছেলেদের। উনি নাকি ডায়েরিতে লিখে গেছেন। ওনার ডায়েরির কোনো লেখা কিন্তু কোথাও পাওয়া যায়নি। ওনার ডায়েরিতে কিন্তু কথা লেখা নেই। অনেক কথা উনি লিখে গেছেন। হ্যাঁ, সুভাষচন্দ্র বোসের সাথে ওনার একটা পলিটিক্যাল কনফ্লিক্ট ছিল। সুভাষচন্দ্র বোস সেই মুহূর্তে হিন্দুত্ববাদের এই যে রাজনীতি বা হিন্দু মহাসভা ওনার জয়েন করা, সেটা হয়তো মেনে নিতে পারেননি। কিন্তু সুভাষচন্দ্র বোসের সাথে কনফ্লিক্ট থাকলেও সুভাষচন্দ্র বোস আমাদের আইডল। উনি কোনোদিনই ওনার ছেলের ওপরে বা ওনার ওপরে পাথর ছোড়া বা ডিম ছোড়া মেনে নেবেন বলে আমার মনে হয় না। আর ওনার ডায়েরির সেই পাতা আজও পাওয়া যায়নি যেখানে লেখা আছে যে কথা, যে ওনার ছেলের ওপরে ডিম ছোড়া হয়েছে। এটা অলরেডি রিউমার্স বা স্প্রেড বলতে পারি আমরা, স্প্রেড নিউজ বা রিউমার্স। এটার উপর ভিত্তি করে উনি বলে দিলেন যে ডায়েরিতে লেখা আছে। কোন ডায়েরিতে? আমি অনেক রিসার্চ করলাম, কিন্তু এই ডায়েরির পাতা, কারণ অথেন্টিক নিউজ না হলে তো আমি বলতে পারি না ওনার কথা শুনে বা কারো মুখের কথা শুনে। ওনার ডায়েরিতে কিন্তু এ কথা পাওয়া যায়নি। উনি এটাও বললেন, উনি এটা এই জন্য এদের আজকে এই অবস্থা, কিছু বলার নেই। উনি এটাও বললেন
যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি সেই সময়ের বিপ্লবীদের বেত দিয়ে মেরেছিলেন, কারণ ব্রিটিশের পতাকা নাকি স্যালুট দেয়নি। কোথাও কোথাও লেখা নেই। ইটস অলসো আ স্প্রেড নিউজ। এর কোনো অথেন্টিসিটি নেই, না ওনার ডায়েরিতে আছে, না আদার্স কোথাও। যাই হোক, তো এরপরে উনি কি বললেন? পরে বললেন ফজলুল হকের মন্ত্রিসভার উনি মন্ত্রী ছিলেন। হ্যাঁ, ফজলুল হকের পার্টির নয় কিন্তু। ফজলুল হক সেই সময় হাং অ্যাসেম্বলি হয়েছিল, একজনের পক্ষে, একটা পার্টির পক্ষে সরকার বহুমত দিয়ে তৈরি করা পসিবল ছিল না। সেই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি সাপোর্ট দিয়েছিলেন সরকারটাকে টিকিয়ে রাখার জন্য। অবশ্যই ওনার সাথে ফজলুল হকের মতাদর্শর আকাশ পাতাল তফাৎ ছিল, এটা বুঝতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওনারা কি মনে করেন আমি জানি না, তাতে আমাদের যায়ও আসে না। আমার মতে শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনাদেরকে বলতে গেলে ওনারা বলতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জি একাই কি বাংলা সেভ করেছিলেন পাকিস্তানে যাওয়ার থেকে? একটা ভোট দিয়ে? না, একটা ভোট দিয়ে নয়। তাহলে তো এটাও বলতে হয় সুভাষচন্দ্র বসু কি একাই লড়াই করেছিলেন? ওনারা কদিন আগে এটাও বলতে পারেন। কদিন পর ওনারা এটাও বলতে পারেন সুভাষচন্দ্র বসু কি একাই লড়াই করেছিলেন? সেই সময় তো সবাই লড়াই করেছিল। আপনারা বারবার একটা কথা ভুলে যান, লিডার যিনি রাস্তা দেখান, আমরা সেই লিডারের পেছনে যাই। সুভাষচন্দ্র বোস ওয়াজ দি লিডার অফ আজাদ হিন্দ ফৌজ। সেরকমই পশ্চিমবঙ্গকে, আজকের ওয়েস্ট বেঙ্গলকে পাকিস্তান থেকে আলাদা করে ভারতে বিলীন করার জন্যে সেই লিডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এটা বুঝিয়েছিলেন সেই সময়ের কংগ্রেসকেও এবং আদার্স পার্টিদেরও এবং আমাদের পশ্চিমবঙ্গের লোকজনদের, হিন্দুদের, যে আমাদের যদি বাঁচতে হয়, আমাদের যদি ভালো থাকতে হয়, তাহলে ভারতের সাথে বিলীন হতে হবে। এবং এই হিন্দু বহুল্য জায়গাকে উনি পাকিস্তানে নিয়ে যেতে দেননি, তাই ওনাকে এই ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ার সাথে যুক্ত হওয়ার কারিগর হিসেবে বলা হয়। কিন্তু এনারা কী করেন, প্রতিবারেই ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চান। ইতিহাসটাকে ভুলিয়ে দিলেও বা ইতিহাসটাকে কিছুভাবে যা কিছু একটা বলে দেবো, যেটা হবে সেটা না বলে উল্টোটা বলবো, এটা বামপন্থীদের স্বভাব। আমি জানি না কেন করেন। সত্যি বলে কি রাজনীতি হয় না? সত্যিই কি হয় না? তাহলে বলবেন না। এনারা কি করেন, পুরোপুরি মিথ্যে বলবেন না, মানে এনারা তো শিক্ষিত সবাই, এনাদের মতে অবশ্যই। এনারা কি করেন, পুরো মিথ্যে না বলে মিথ্যের সাথে কিছুটা সত্যি মিশিয়ে দেন, যাতে ধরতে না পারা যায়। এটা প্রত্যেকবারের স্বভাব। যদি তাই হয়, তাহলে তো কংগ্রেস ফর্ম করেছিলেন এও হিউম। সেই হিসাবে কংগ্রেস দল তো ব্রিটিশ ইন্ডিয়ার দল, ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্টিই নয়, বা ইন্ডিয়ার কোনো পার্টিই নয়। ইনারা কিভাবে করেন এটা অবাক ব্যাপার। আবার ইনারা বলছেন রানী এলিজাবেথের জুতো মাথায় করে নাকি বিজেপি সরকার। আমি বলতে চাই, সিপিএম, কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট তৈরি হয়েছিল 1925। এম.এন. রয় তৈরি করেছিলেন। তারপরে সিপিআই আলাদা হয়। এনাদের কি অবদান আছে? এনারা যদি বলতে চান, সেভাবে তো কোনো দল সেই সময় ছিল না। মানুষ লড়াই করেছেন, প্রত্যেকটা মানুষ। শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, ক্ষুদিরাম বোস হোক, প্রফুল্ল চাকি হোক, সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন বলার আগে উনি সূর্য সেন বললেন, মাস্টারদাটা মুখে আসে না। এনারা কোনো সময় সুভাষচন্দ্র বোসকেও তোজোর কুকুর বলেছেন। যাক, সে কথায় আর যাবো না আজকে। আপনারাই বিচার করবেন কোনটা ঠিক কোনটা ভুল। আমি মনে করি শ্যামাপ্রসাদ মুখার্জি আর গোপাল পাঁঠা ওরফ গোপাল মুখার্জি বা গোপাল মুখোপাধ্যায় আমাদের জন্য নমস্য ব্যক্তি, এবং ওনারা ছিলেন বলেই আজকে পশ্চিমবঙ্গে আমি, আপনি, আপনারা সবাই ভালো আছি, অন্তত বেঁচে আছি। নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুনভাবে, তখন কিন্তু আরও কথা হবে।